সীতামাতা পিণ্ডদান করে এখানে বৈতরণী নদী পার হয়ে গেছিল। আপনাদেরকে দেখাচ্ছি, এটা মোটামুটি দ্বিতীয় মধ্যভাগ সুলতানদের প্রাইভেট কোয়ার্টারের জন্য বিখ্যাত ছিল। অনেকে বলছে জনসমুদ্র, কোনো জায়গা বাদ দেয়নি। এখন এরা অবস্থানের ওপরে এসে থাকছে। কে কে অদ্বৈত, নিত্যানন্দ, গৌর সুন্দর, গৌর। সকালবেলা একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি যাচ্ছি একটা আমার গন্তব্যস্থল গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একটা সুন্দর অনুষ্ঠান আছে আজকে, ওটা আপনাদেরকে একটু ভিডিও করে দেখাবো। তার জন্য বেরিয়েছি আজকে সকাল সকাল, মোটামুটি 6:20 থেকে 40-এর মধ্যে ট্রেন। গিয়ে জিজ্ঞেস করি, দিয়ে ওখানে নেমে আপনাদেরকে আবার দেখাবো। চলেন। কাজ হচ্ছে স্টেশনের ভেতরে এখন। অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে। আমি এই স্টেশনে অনেকদিন পরেই এলাম। আমরা বেশিরভাগ কাশিম বাজার দিয়ে যাতায়াত করি, তো এই দেখো এবার ঢুকে টিকিট কাটি, কেটে আপনাদেরকে এবার গন্তব্যস্থলে যেখানে যাবো সেখানে নিয়ে গিয়ে দেখাবো আমি। ঠিক আছে, দেখেন ভিড়টা, দেখেন টিকিট কাউন্টারের ভিড়টা একটু দেখে নেন। সকাল সকাল আজকে চলে এলাম, দেখেন কি ভিড়, দেখেছেন প্রচণ্ড ভিড়। এখন যাই, দেখি ক নম্বরে দিচ্ছে গাড়িটা, গিয়ে তোমাদেরকে আবার দেখাবো ট্রেনে উঠে। যত সম্ভব 2 কি 3-এ দেবে। চলো। সকাল সকাল দেখো স্টেশনের ভেতরে কত সুন্দর লাগছে, যাত্রী কমই আছে আজকে দেখছি। সকাল সকাল দেখলাম বেশ ভালোই। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো। শনিবার বলে ভিড়টা কম আছে বন্ধুরা। চলে আসছে, আসুক তারপরে দেখাবো গিয়ে উঠে। হ্যাঁ, উঠে গেলাম ট্রেনে, এবার যাচ্ছি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, ওটা হচ্ছে ব্যাপার, সবার সঙ্গে না একটা খুব অসুবিধা। তো রিজার্ভেশন কেমন না, এটা তো জেনারেল, বসতে দিতে হবে আপনাদেরকে, বুঝলেন, নাহলে ঝামেলা করবে লোকে। তো বসতে দেন, এটা কি রিজার্ভেশন? রিজার্ভেশন বলে জানি না, সেটাই বলুন, রিজার্ভেশন কি জিনিস জানি না। টাকা রিজার্ভেশন জানে না, তাই বলছে আপনারা দেখে নেন। হ্যাঁ, আপনাদেরকে দেখিয়ে দিলাম। কত সুন্দর চারিদিকে, শুধু আম আর আম, আমের গাছে ভর্তি। হ্যাঁ, প্রচুর আম হয়েছে এবার। তাও তো বলছে অনেকে যে আমের ফলন এবার কম, আরো বেশি পরিমাণে হয়। দারুণ লাগছে, প্রাকৃতিক মনোরম পরিবেশ, আর ট্রেনে করে যাওয়া হচ্ছে, কি সুন্দর লাগছে না, অসাধারণ। লাগছে ফারাক্কা ব্যারেজ। আমি নেমে গেলাম এখন। হ্যাঁ, এবার গন্তব্যস্থলে গিয়ে তোমাদেরকে দেখাবো কোথায় এসছি না এসছি। চলো আমার সঙ্গে, দারুণ একটা ভিডিও নিয়ে আসছি আজকে। হ্যাঁ, আমি খবর পেয়েছি পরশু দিনকে, আজকে চলে এসছি। হ্যাঁ, আজকে যেহেতু উদ্বোধন, তা তোমাদেরকে গিয়ে আমি দেখাচ্ছি। তার আগে একটা জিনিস দেখো। কাকা, দাদা লক্ষণ ভোগ, এটা ন্যাংরা। ও আচ্ছা আচ্ছা, এর কত করে বিক্রি করছো? 3 কিলো আছে। আর এটা 2.5 কিলো। আচ্ছা আচ্ছা, যাওয়ার সময় দেখবো, আমি একটু ঘুরে আসি আগে। কত রকমের আম দেখো সব। মাসিরা যাচ্ছে, হরে কৃষ্ণ, রামকালী, রাধে রাধে। চলো, আজকে রামকালী বিশাল মেলা অনুষ্ঠান, অনেক কিছু জিনিস আছে, গিয়ে তোমাদেরকে দেখাবো। চলেন, রাধে রাধে বলেন, রাধে রাধে জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন, গিয়ে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এবার বেরোবো এটা দিয়ে। এটা গৌর মালদার আগে আর কি আমি নেমে গেলাম, যেখানে যাবো সেখানে গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এখন বসছি। হ্যাঁ, দিয়ে টোটো করে যেতে হবে আর কি, গিয়ে তোমাদেরকে দেখাবো একবার ডাইরেক্ট। বন্ধুরা উঠে গেছে এখন অটোতে, 30 টাকা করে নিচ্ছে জনপ্রতি। ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। কমালো না, আমি বললাম 25 টাকা, তাও গেল না। এতগুলো করে কাস্টমার তুলছে, এরা কিন্তু 1 পয়সা কমাচ্ছে না, এটাই আমি দেখলাম। ঠিক আছে চলেন, আজকে একটা ভালো দিন, ওর জন্য এসছি আর কি। খবর পেয়ে আমি তোমাদেরকে গিয়ে দেখাবো। সব বর্ডার, হ্যাঁ বাংলাদেশ যায় না এই গাড়িগুলো। এই দেখেন এই গাড়িগুলো দাঁড়িয়ে সব বাংলাদেশ যায়। দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই দেখুন বর্ডারটা এখান থেকে মোটামুটি 15-20 কিলোমিটার মতো গেলে দেখতে পাওয়া যেত। তা আজকে তো সময় হবে না। এক্সপ্রেস ট্রেন যখন টিকিট কাটছি তখনই বলেছিলাম, কিন্তু যে এখানে দাঁড়াতে হবে, কোনোদিন দাঁড়ায় না, আজকে দাঁড়িয়েছে আমার কথা শুনে। প্রচুর ভক্তবৃন্দ, তাই দেখলো রেল কোম্পানি আমাদের ইনকাম হবে, আজকে দাঁড়ানো যাক। তার জন্য বেশ হাজারে হাজারে ভক্তবৃন্দ ছিল আজকে ট্রেনে। দেখুন আপনাদেরকে দেখাবো আর কি, সব এই টোটো অটো সব করে যাচ্ছে আর কি। হ্যাঁ, দারুণ একটা জায়গায় আপনাদেরকে নিয়ে এসেছি। চলুন। হ্যাঁ, আজকে রামকালী ধামের মেলা উপলক্ষে আমি এসে উপস্থিত হয়েছি মালদাতে। মালদার একটু আগেই, তা আপনাদেরকে ভিতরে ঢুকে দেখাবো আজকে পুরোটাই। এটা মেন গেট, এদিক দিয়ে ঢুকতে হবে। গেটটা কত সুন্দর সাজিয়েছে আপনারা একবার দেখে নিন, এটা জুম করে নিন।
এখানে আশেপাশে দোকানগুলো বসতে শুরু করেছে। আমরা পার ব্যক্তি পিছু 40 টাকা করে দিয়ে আসলাম, কেননা ওরা ভিতরে ঢুকবে না বলছে, না হলে 10 টাকা করে বেশি লাগবে। আসুন আসুন আসুন, জয় নিতাই। হরি বল, হরে কৃষ্ণ। চলুন একবারে ভেতরে নামাবা, বুঝলে তো? দাঁড়াও, এই যে ড্রাইভারটার সামনে বসবো তোমার, ড্রাইভারটার সামনে বসেই যাই, ভালো হবে আমার ভিডিও করা। চলো সব দিচ্ছি তোমাকে, চলো না মুখলে দিয়ে দেবো, অসুবিধা নাই। হ্যাঁ না, দিয়ে দেবো। ছেলেটা দাদার পাশে তখন একটু জায়গা পেলাম। এই যে দাদা, তোমার নাম কি গো? এই যে তো ক্যামেরার সামনে বলো, টাকা বলো। আচ্ছা, এখানে বাড়ি তো? এই যে যেখানে আমি নামলাম আজকে, গৌড় মালদাটা, এখানে বাড়ি না? আচ্ছা, কাঞ্চনটারে বাড়ি, আমি দেখলাম আমাদের। আচ্ছা আচ্ছা, চলুন আপনাদেরকে দেখাই। আস্তে আস্তে ভক্তবৃন্দরা এগিয়ে যাচ্ছে মেলা প্রাঙ্গণের দিকে। আমি বলেছি একবারে ভিতরে নামাবার জন্যে, এত দূরে নামা সম্ভব না। যে কজন আছেন সবাই তাই বললেন যে 10 টাকা করে ধরে দেবো। 20 টাকা করে নেয়, এবার 40 টাকা নেবে। দেখো আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। রামকেলে যাওয়ার পোস্ট অনেক হয় তো না? হয় মোটামুটি। বন্ধুরা, আপনাদেরকে একটু জানিয়ে দিই, আগে রামকেলি মেলাটা 15 দিন হতো, তারপর 7 দিন এলো। তাই এই বছর বিশেষ কারণবশত 3 দিন হবে এই মেলাটা। আমি এখানকার যিনি ড্রাইভার দাদা আছেন আমাকে নিয়েছেন, উনি বললেন আপনাদেরকে তো পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো এবং বলবো এখানকার বিষয়বস্তুগুলো। দেখো, কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রশাসন থেকে। হ্যাঁ, অনেক রকম সুবিধা করা হয়েছে যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেই ব্যবস্থাগুলি খুব সুন্দরভাবে করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। চলে যান চলে যান। তামাল গাছটা চৈতন্য মহাপ্রভু আগে থেকেই তামাল গাছটা এখানে ছিল। আচ্ছা আচ্ছা, মাঝে একবার তামাল গাছটা মারা যায়, মুক্ত থাকে মুচো বাড়ানো। তারপরে আমাদের এই গুরুদেব 70 বছর আগে এখানে উনি গাছতলা করে বসতেন, বসে বহু সাধু সন্ন্যাসী মিলে উনি কমণ্ডলের জল যখন দেন, ওখান থেকে একটা কাঁকড়া বের হয়, সেখান থেকে এই গাছটা পুনর্জীবিত হয়। আচ্ছা, আর চৈতন্য বাবু আর আসার পর এখানে যে যে মন্দির আছে, আচ্ছা, মন্দির থেকে কারণ মন্দিরটা এটা করা হয়। আর এখানে আমাদের এক ভক্ত এখানে মালদা থাকতেন, উনি এটা বাঁধিয়ে দিয়েছে। গুরুদেব দেখবেন গাছের ডাটার মধ্যে বসে থাকতেন। হ্যাঁ হ্যাঁ, উনি এসে এটা বাঁধিয়ে। আপনার গুরুদেবের নাম কি? শ্রী শ্রী কর্মচারী যুগল গোস্বামী। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ব্রহ্মচারী যুগল কিশোর গোস্বামীর ফটোটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। গুরুদেব, জয় রাধে। উনি এখানে 70 বছর হয়েছেন, এই গাছখানা উনি এখানে বসতেন, সাধনা করেছেন না? সাধনা করেছেন। ওনার মহাপ্রভুর এনাকে খুব চেনা চেনা লাগছে। উনি ছিল আমাদের গুরু ভাই দেহরা। ও, আমি খুব চেনা চেনা। কালোবারে দেখলে না, এখানে ছিল। আচ্ছা, ইনি দেহ রেখেছেন না? আচ্ছা আচ্ছা। কন্য কৃপা দিয়ে আসিয়া আপনে আত্মসাৎ কইল কথা রূপ সনাতনে, শ্রীভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহাজন কীর্তিজার বিশ্বব্যাপী কৃষ্ণ সংকীর্তন। দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন চরণ চিহ্ন মন্দির, অসাধারণ 3 চূড়া বিশিষ্ট। শ্রী শ্রী গুরু গৈরঙ্গ জয়ন্ত। কত সুন্দর জায়গাটা গো বন্ধুরা। এই সেই কেলি কদম্ব বৃক্ষ আর কি। দাক্ষিণাত্তর উড়িষ্যা থেকে মহাপ্রভু যখন বৃন্দাবনে যাবেন, তা বৃন্দাবনে যাওয়ার পথে তিনি ঠিক করলেন এই মালদাতে, মালদার ঠিক আগে গৌড় মালদা বলছে, এখানে আর কি কেলি কদম্ব এবং তামাল বৃক্ষের নিচে কিছুদিন অবস্থান করবেন। তা শ্রী কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত এবং বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত থেকে আমরা জানতে পারি যে মহাপ্রভু এখানে এসে 3 দিন থাকার পর আর কি ভগবানের উদ্দেশ্যে নৃত্য করতে থাকেন এবং প্রচুর ভক্তবৃন্দ সেই সময় এসে চৈতন্য মহাপ্রভুর আর কি পাদপদ্মে নিজেদেরকে সমর্পণ করেছিল। তা সেই সময়ের একটি বিশেষ ঘটনা যে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে সনাতন ধর্মে দীক্ষিত করেছিলেন এই কেলি কদম্ব এবং তামাল বৃক্ষের জোড়া, যে তামাল গাছটা আপনাদেরকে দেখালাম, এই গাছের নিচে বসে আর কি তিনি সনাতন ধর্মে ওনাদেরকে দীক্ষিত করেছিলেন। এই দেখুন প্রভুপাদ, আমরা ওপরে রূপ গোস্বামীকে দর্শন করছি। এইখানে দেখেন পঞ্চতত্ত্ব, দেখো মহাপ্রভুকে একটু দর্শন করে নাও। এই আছে এটা মহাপ্রভুর বৈঠকের ঘর আর কি। একটু মহাপ্রভুকে আপনারা দর্শন করে নেন। প্রতিষ্ঠাতা গৌড় বসাক
এবার আপনাদেরকে এই যে বৈষ্ণবীয় পঞ্চতত্ত্ব আছে 5 মুখ্য ব্যক্তি ছিলেন, তাদের নামটা একটু আপনাদেরকে বলছি, আপনারা শুনুন। পঞ্চতত্ত্ব কে কে? অদ্বৈত, হ্যাঁ। নিত্যানন্দ, গৌর সুন্দর, গৌর, হ্যাঁ, আর হচ্ছে গদাধর, চিবাস। আচ্ছা আচ্ছা, আপনার নাম এবং কোথা থেকে এসেছেন বলুন। আমি বেলপুকুর, আচ্ছা, বেলপুকুর নবদ্বীপ। না, নবদ্বীপ একটা বেলপুকুর হচ্ছে মামাবাড়ি, আচ্ছা, কোন জেলা? এটা নদিয়া। নদিয়া না? হ্যাঁ। আচ্ছা, বংপিএম চ্যানেলে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় নিতাই। জয় নিতাই। আসছে এখন এটার একটা রূপ গোস্বামীর হাতে প্রতিষ্ঠা করা এই যে মদন মোহনের মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি। ভেতরে রাধাকৃষ্ণ আছে, কোষ্ঠী পাথরের দ্বারা নির্মিত। দেখুন এখান থেকে। তোরের নাম অমিয়ার ধাম, যে জনা নাহিল আমার নিতাই গৌরের নাম অমিয়ার ধাম, যে জনা নাহিল। এবার আমরা দেখছি নিত্যানন্দ, চৈতন্য মহাপ্রভু এবং অদ্বৈত আচার্যকে, যিনি ভগবান শিব এবং শ্রীকৃষ্ণের অবতার। মদন মোহনের মন্দিরটা আপনাদেরকে দর্শন করানোর সাথে সাথে এবার এখানকার লাট মন্দিরটা আপনাদেরকে একটু দেখাবো। কত সুন্দরভাবে সাজাচ্ছে, আপনারা একবার শুধু দেখুন, দেখে বলবেন কমেন্ট করে যে কেমন হয়েছে না হয়েছে। শুভজিৎ, কোথা থেকে এসছিস? রাজবাড়ি, রাজবাড়ি। কোন ক্লাসে পড়ো বাবা? 3। প্রথমবার এলেন না এর আগে এসছো এখানে? প্রথমবার এলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এই দেখুন, দেখো আস্তে আস্তে সবাই উপস্থিত হচ্ছে মেলা প্রাঙ্গণে। বিশাল মেলাও এখানে হয়। দেখুন সব থাকার ব্যবস্থা, এক একটা ঘরে এক একটা ফ্যামিলি থাকবে। বৈষ্ণবদের না, এখানে থাকবে তো তোমরা রাতে নাকি? সেটাই বলছি। বিশাল এলাকা নিয়ে সব থাকার ব্যবস্থা করা হয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যাতে ভক্তবৃন্দের কোনো রকম অসুবিধা না হয়। সেদিকটা প্রশাসন থেকে এবার কড়া দৃষ্টি দিয়েছে, প্রতিবারই দেয়। ওনাদের ব্যবস্থাপনাগুলো খুবই সুন্দর, তার জন্য তো প্রচুর ভক্তবৃন্দরা এখানে এসে উপস্থিত হয়। আপনাদেরকে গোটাটা দেখাবো। তা রূপ গোস্বামীর হাতে প্রতিষ্ঠা করা মদন মোহনের যে মন্দিরটা আপনাদেরকে দেখাবার পরে একটু এবার চারিপাশটা দেখায়। দেখুন কত ভক্তবৃন্দ আস্তে আস্তে এসছে এবং জড়ো হচ্ছে। দেখুন, দেখেছেন রামকেলি মেলা উপলক্ষে আর কি প্রচুর ভক্তবৃন্দের সমাবেশ। গৌড় মালদাতে, মালদায় যেতে হবে না, তার আগে গৌড় মালদায় নেমে পড়বেন, ওখান থেকে 30 টাকা অটোটা দিলে এখানে চলে আসবে আর কি, বা টোটো। আপনারা কোথা থেকে এসছেন? কুচবিহার থেকে আপনারা এসছেন। আপনার নাম? আমার নাম বেনুগোলা। প্রতিবারই আসেন না এবার প্রথম? না, এবারে 3বার। এবারে 3বার। কেমন হয় এখানকার অনুষ্ঠান? খুব ভালো হয় না? ঠিক আছে, তাহলে আপনারা থাকবেন কদিন এখানে? একবারে 3 দিন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কোথা থেকে? ওই কোচবিহার? একই জায়গা না? কোচবিহারে কোথায়? কি জায়গার নাম কি? কোচবিহারে কোথায়? হ্যাঁ, রতপাতা না? আচ্ছা, লতাপাতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, জানি তাই। রাধে রাধে। কাকা কোথা থেকে? শিউড়ি, শিলিগুড়ি। আচ্ছা আচ্ছা, যেন গোছানোর কাজ হচ্ছে, কাল থেকে শুরু হয়ে যাবে। কত সুন্দর ফুল দিয়ে সাজাচ্ছে দেখেন। দেখুন লাট মন্দিরটা সাজাচ্ছে, শুধু লাট মন্দির না, ওটা মন্দির প্রাঙ্গণটাই সাজানো হবে। চলুন লাট মন্দিরটা একটু দেখাই ভালো করে। জায়গাটা কত সুন্দর আর পরিষ্কার। দেখুন শ্রীকৃষ্ণ এবং রাধাকে আমরা দেখতে পাচ্ছি, অসাধারণ লাগলো। মানে সত্যি, এই যে মাননীয় বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এলাকা উন্নয়ন তহবিল থেকে এটি নির্মাণ করা হয়েছিল 2013-14 সাল নাগাদ। এই যেখানে দেওয়া আছে, অসাধারণ, মানে দারুণ লাগছে। আর ওই রাধাকুণ্ড শ্যামকুণ্ড কোনটা কাজ হচ্ছে বলছে, এখান থেকে দেখিয়ে দিই।
কাজে আচ্ছা, পরিষ্কার করে তো এইগুলো দেখুন সব কাজকর্ম করা হচ্ছে, এই যে বিভিন্ন কুণ্ডু ওটা স্যাম্পল 8টা কুণ্ডু আছে টোটাল না? এখানে অষ্ট- দুটো আছে, পিছনে আছে, ওই আচ্ছা, আচ্ছা। সাইডে আছে, রাস্তার ওইদিকে আছে। আচ্ছা, এটা এখানে রাধা দুটো। কুণ্ডু আর শ্যাম কুণ্ডু, এখানে দুটো আছে, আপনাদেরকে দেখালাম। 1 বছরের উপর লাগবে, দেখুন যখন হবে তখন এসে আবার দেখাবো। এগুলো সব কাজ চলছে আর কি। না যাবো না, আমি এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এবার আপনাদেরকে একটা জিনিস দেখাতে চলেছি, জীব গোস্বামীর হাতে প্রতিষ্ঠিত বিগ্রহ, সেগুলো আপনাদেরকে এবার দেখাবো, সেই সাথে মন্দিরটা। চলুন ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাই। এখানে পুজো চলছে। ঠাকুর মশাই, এই মন্দিরটার নাম কি? এই মন্দির মহাপ্রভু মন্দির, শ্রীজীব গোস্বামী সেবিত, যেটা বললাম বোধহয় আপনাকে। হ্যাঁ হ্যাঁ, এই মন্দিরটা একটু বলে দেন। এটা এসেছি যখন, হ্যাঁ, যে যখন শ্রীজীব গোস্বামী সেই 7 বছর বয়স, হ্যাঁ, হ্যাঁ। প্রভুর কৃপা পেয়েছিলেন এই কেলিকর্ম তমাল বৃক্ষের তলায়। হ্যাঁ হ্যাঁ, তো এই বাল্যাবস্থায় শ্রীজীব গোস্বামীর ভক্তিভাব তিনি নিজের হাতে এই মহাপ্রভু বিগ্রহ এবং দামোদর বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। শ্রীযোগ গোস্বামী নিজে না? আচ্ছা আচ্ছা, ওনাদের সেবিত মানে জীব গোস্বামীর সেবিত বিগ্রহ আজ এখানে রয়েছে। এই বিষয়টা আবার একটু সংস্কার হলো মন্দিরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। জমালয় ঘরে লয়ে যায় অখণ্ড সাইকার, তারে জমারায় ধরে লয়ে যায় অখণ্ড সাজা দেয় তার। আমার নিতাই গৌরের নাম আমি আরো ধাম যে জানা নাহিল। পাশ্চাত্যে সমগ্র বিশ্বে যুগ ধর্ম শ্রী হরিনাম সংকীর্তন ধর্মের মূল প্রচারক প্রবর্তক আচার্য কুল চূড়ামণি তথা মূল প্রভুপাদ নিত্যলীলা বৈষ্ঠ ও বিষ্ণুপাদ 108 শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, এই দেখুন লেখাই আছে, কলি পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গদেব এই স্থানে উপবেশন করেছিলেন রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে নিয়ে একত্রে। এই যে এই জায়গাটা দারুণ জায়গা, দেখুন অসাধারণ। দেখুন প্রতিটা মন্দিরের ভেতরে ঢুকছি, কত সেখানে শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর, এর গরুর দেবতা মহাপ্রভু, রাম লক্ষ্মণ সীতা হনুমান গোপাল, মানে বিভিন্ন। চলুন আশেপাশটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। কাল থেকে এখানে প্রচুর লোকের সমাবেশ আর কি লক্ষ্য করা যাবে। শ্রী চৈতন্য মহাপ্রভু সুদূর উড়িষ্যা হতে রামকেলিতে আগমন করে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে সনাতন ধর্মে দীক্ষিত করলেন, এবং তারা এখানে যে মদন মোহনের মন্দির প্রতিষ্ঠা করলেন, এবং সেই সাথে আরও অনেক কিছু তারা করেছেন। আমি আস্তে আস্তে আপনাদেরকে সেগুলো দেখাবো, আপনারা যেন না, খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে। দেখুন এখানে বাঁকে বিহারী জগন্নাথ মন্দির, রামকেলি ধাম, মালদা, এইটা আপনাদেরকে একটু দর্শন করায়। জয় রাধে। বাবা ভালো আছেন? আচ্ছা আচ্ছা, একটু দর্শন করিয়ে দিই। এখানে আমরা কি বিগ্রহ দেখব? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমরা রাধা গোবিন্দ জগন্নাথ প্রভৃতি বিগ্রহগুলোকে দর্শন করাবো এবার আপনাদেরকে। বাঁকে বিহারী জগন্নাথ মন্দির, এটা গরুর দেবতা না? সামনে গরুর দেবতা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে রাধা কৃষ্ণ গৌর নিতাই আর কি, সেই সঙ্গে হ্যাঁ জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ একটা মুহূর্ত। প্রচুর ভক্তবৃন্দ আজকে এসে সেখানে জড়ো হচ্ছে। এখানে দেখুন দেয়ালের গায়ে বিভিন্ন মানে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলাগুলো আছে, বিভিন্ন বয়সের লীলা, সেইগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। এই দেখুন এখানে বাল্যলীলা থেকে শুরু করে দেখুন আমাদের দেখায়, এই দেখুন সাধারণ, এই দেখুন বাল্যলীলাটাই বেশি আমরা দেখবো। মা যশোদার কাছে যখন ভগবান ছিলেন, তিনি যে বিভিন্ন এই যে মাখন চুরি লীলাটা, এই যে বলেছিলাম যে একটা জায়গাতে আমি বলেছিলাম ভিডিওতে যে ভগবান মাখন চুরি করছে, মাখন চুরি করে খাচ্ছে, সেই সময় মা যশোদা তাকে শাস্তি দিচ্ছে আর কি। সেটা বাবা নন্দের কাছে ভগবান শ্রীকৃষ্ণ আর কি মায়ের সম্পর্কে অভিযোগ করছে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি সেগুলো, বিভিন্ন লীলাগুলোকে। দেখেন যে লীলাগুলো করেছিলেন তিনি। আমি তো আগে আপনাদেরকে বললাম যে
চৈতন্য মহাপ্রভু যখন উড়িষ্যা থেকে বৃন্দাবনের পথে যাচ্ছেন তখন এই কেলিতে অবস্থান করে দুই ভাইকে তিনি সনাতন ধর্মে দীক্ষিত করলেন। সেইটা এখানকার মূল বিষয়। তারপর থেকে সূচনা এই রামকেলি মেলাটার। এবার আপনাদেরকে বলি রামকেলি নামটা হলো কোথা থেকে রামকেলি নামটা, সেটা আপনাদেরকে একটু বলবো। আচ্ছা, বৃন্দাবন দাস তার চৈতন্য ভাগবত গ্রন্থ এবং শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ তার শ্রীকৃষ্ণ চরিতামৃততে লিখছে যে রামচন্দ্র একবার কালিন্দী নদীর তীরে অর্থাৎ মিথিলায় যাওয়ার সময় এই রামকেলিতে অবস্থান করেছেন। তা তখন তাই রামকেলি নামটা ছিল না। তখন তিনি ফলের গন্ধ, অর্থাৎ এখানকার আম বিখ্যাত আমরা সকলেই জানি, সেই আমের গন্ধে বিস্মিত হয়ে কোনো একটা আম বাগানের ভেতরে ঢুকে পড়েন, যে আমগুলোকে নিয়ে খেলা করতে থাকেন, অর্থাৎ কেলি করতে থাকেন। সেই কেলি শব্দটি থেকে এই রামকেলির জন্ম। বন্ধুরা, আপনাদেরকে সেটা একটু জানিয়ে দিলাম। আচ্ছা, চলুন এবার আপনাদেরকে আরো ঘুরে ঘুরে জানাচ্ছি এবং তথ্যগুলো দিতে থাকছি। এগুলো কি মিষ্টি? কত করে এলো? এই রামকেলিতে যে যে মন্দিরগুলো আছে তার একটা ছোটখাটো মোটামুটি আপনাদেরকে বলে দিচ্ছি কি কি আছে, আপনারা একটু দেখে নেন। রাম সীতার মন্দির, হনুমান মন্দির, শিব মন্দির, পিণ্ডদান কেন্দ্র, বৈতরণী নদী। দেখুন, আপনাদেরকে বলেছিলাম রামকেলি মেলা 4 দিন হবে, ঠাকুরমশাই বললেন। দেখুন সব এখানে নামাচ্ছে আর কি। চলুন একটু আগে থেকে ঘুরে আসি। ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার এখানকার একটা বিশেষত্ব জিনিস আপনাদেরকে দেখাবো, যেটা এটা ছাড়া আর কোনো জায়গাতে হয় না। সেই জায়গাটা আপনাদেরকে এবার নিয়ে যাচ্ছি। ভারতবর্ষে কোথাও আর এই ব্যবস্থাটা চালু আছে বলে আমি ব্যক্তিগতভাবে জানি না, এবং কোনো বইও আমি সেরকমভাবে উল্লেখ পাইনি। একমাত্র এখানেই হয়। কি হয় না হয় ওই জায়গাটা গিয়েই দেখাবো। আপনারা চলুন, গিয়ে দেখাচ্ছি। কত লোক দেখুন, মোটামুটি 37 ডিগ্রি টেম্পারেচার। দেখুন, রোদের মধ্যে হেঁটে যাচ্ছি শুধু আপনাদেরকে দেখাবো বলে। আপনারা দেখুন কেমন লাগছে, অবশ্যই একটু কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। আর যদি কোনো জায়গায় আমার ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন, ঠিক আছে? আর আপনাদেরকে আর একটা কথা আমি বলে দিই, আমি যেটা যে এর আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম না নীলকর সাহেবদের অত্যাচারের ওপরে, মানে নীল চাষ। ওখানে আমার একটু ভুল হয়েছিল, ভুলও হয়নি, ওটা ভুল বলা ভুল। কেননা আমি ওখানে বলেছিলাম যে 250 থেকে 300 বছর, কিন্তু ওটা 1559, 2000, 166 বছরের কাছাকাছি নীল বিদ্রোহ। কিন্তু নীল বিদ্রোহ 166 বছর হলেও বিল্ডিংয়ের বয়সটা ধরে কিন্তু আমি বলেছিলাম। আমাকে ওখানে দুজন কমেন্ট করেছিল যে এরকমভাবে তুমি কি করে বলছো 250 থেকে 300 বছর। নীল বিদ্রোহ তার 1 বছর আগে ধরে নেন, কিন্তু বিল্ডিংটা প্রতিষ্ঠা কবে থেকে হয়েছে সেই হিসাব করে ওখানকার যারা ছিলেন তাদেরকে আমি জিজ্ঞেস করলাম, ওরা ওরকমই একটা আমাকে বললো, সেই হিসাব করে আমি বলেছি। অ্যাকচুয়ালি নীল বিদ্রোহ যেটা 166 বছর, সেটা উনি ঠিকই বলেছেন। আপনাকে ভুল ধরাবার জন্য অসংখ্য ধন্যবাদ। ভুল হলে কিন্তু ধরিয়ে দেন, হ্যাঁ, বারবার বলছি, আমরা তো সব জানি না। ধরুন, ভুল হলেই ধরাবেন, যত ভুল ধরাবেন আমরা তত শিখবো। চলুন, যে জায়গাটা নিয়ে যাবো বলছি ওটা একটু আপনাদেরকে দেখাই। আপনি কোথা থেকে এসছেন? মুর্শিদাবাদ দিকে। বাহ, প্রতিবারই আসেন তো? আপনার নাম? প্রভাস দাস। আচ্ছা, এই যে প্রভাসদা খোল বাজাচ্ছে, মুর্শিদাবাদ থেকে এসছে। অসাধারণ খোল বাজানো, বাজাও। দেখো, আস্তে আস্তে সব ভক্তবৃন্দরা এগিয়ে এগিয়ে যাচ্ছে। তাদের সব নিজস্ব বাসস্থান আছে, ওখানে থাকবে তারা। বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে। অসাধারণ। আমি এই বছরই প্রথম এলাম। দেখুন, আপনাদেরকে একটু দেখাই বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা। এখানে অনেক মন্দির আছে, অসুবিধা হবে না বন্ধুরা। কেউ যদি আসতে চান এসে এখানে থাকতেই পারেন, হ্যাঁ, কমিটির সঙ্গে যোগাযোগ করে থাকার ব্যবস্থা করা যাবে। কি অসাধারণ লাগছে, আপনারা কমেন্ট করে একটু বলবেন বন্ধুরা কেমন হয়েছে না হয়েছে। আমি যতটা পারছি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। পানিহাটি দধিচিরা উৎসব, ওখানেও কিন্তু আমরা দেখেছি যে নিত্যানন্দ মহাপ্রভুর আদেশ ছাড়া রঘুনাথ দাস গোস্বামী যখন নিজে থেকেই চৈতন্য মহাপ্রভুর কাছে সাক্ষাতের জন্য যাবেন বলে, মানে নিত্যানন্দ মহাপ্রভুকে উপেক্ষা করে এটা ঠিক করেছিলেন, সেই তখন থেকেই আর কি সেই সময় তিনি রঘুনাথ দাস গোস্বামীকে ওইখানে আর কি ঘাটের ধারে আপনার দণ্ড দিয়েছিলেন। সেই থেকেই শুরু পানিহাটির চিরেদধি মহোৎসবটা আর কি, বা দণ্ড মহোৎসব, সেটা তো হয়ে গেল। তা এরপরে আমি এসেছি রামকেলির ভিডিওটা করব বলে। তাই এখানেও ভগবানের লীলা আমরা দেখতে পাচ্ছি। এখানে তিনি দুজন মহান বৈষ্ণব রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে সনাতন ধর্মে দীক্ষিত করেছিলেন, যারা হোসেন সাহেব কাছে কাজ করতেন। হোসেন সাহেব নিজেও কিন্তু কৃষ্ণ ভক্তি পরায়ণ ছিলেন। তিনি দুই ভাইকে কৃষ্ণ ধর্মে দীক্ষিত করেছিলেন, এবং তিনি যখন জানতে পারলেন যে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব আমাদের রামকেলিতে অবস্থান করবেন, তিনি তখন কিন্তু এই দুই ভাইকে দায়িত্ব দিয়েছিলেন যে ধর্ম প্রচারের ক্ষেত্রে যাতে মহাপ্রভুর কোনো অসুবিধা না হয় সেইটি দেখার জন্যে।
কিন্তু সেইটা দেখতে এসে মহাপ্রভুকে দর্শন করেই সেই বৈষ্ণব ধর্মের প্রতি তাদের আকৃষ্ট ভাবটা জন্মে গেল। তারা সঙ্গে সঙ্গে ঠিক করলো যে তারা রাজসভায় কাজ করবে না। তখন হোসেন শাহ বলল, না, তোমাকে আমাদের এখানে কাজ করতে হবে। তখন এক ভাই, মানে দুই ভাইকে আর কি, তারা যাতে পালাতে না পারে কারাদণ্ডে দণ্ডিত করে দিলে। তখন এক ভাই আমাদের কিন্তু কারাদণ্ড থেকে পালিয়ে এসেছিলেন। চলুন আস্তে আস্তে যাচ্ছে বলছি। নিকটে না আইসো ছুড়া, ভাগো দূরে দূরে, আজি লাগি পাইয়াছি দণ্ডিব তোমারে। দধিচিরা ভক্ষণ করাও মোর গণে, শুনিয়া আনন্দ হইল রঘুনাথের মনে। অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ মহাপ্রভু এই দণ্ডে দণ্ডিত করেছিলেন। তা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাচ্ছি। বিশেষ বিশেষ মুহূর্তগুলোতে যারা আপনারা এই সমস্ত মন্দিরে এসে ঠাকুরের দর্শন করতে পাচ্ছেন না, আমরা বলবো আপনারা অবসর টাইমে অবশ্যই আসুন, এসে দর্শন করুন, খুব ভালোভাবে দর্শন করতে পারবেন। আমি আজকে কাল থেকে মেলাটা স্টার্টিং, তার আগের দিন আর এসে আসলাম আর কি আপনাদেরকে যাতে ভালোভাবে দেখানো যায়। আপনারা তো বিভিন্ন অছিলা করেন যে আসতেই চান না, শুধু উৎসবের দিনগুলোতে আসেন। আমরা বলবো আপনারা যে কোনো সময়তে আসুন, ভগবান আপনাদের ওপর খুশি হবে, কৃপা দৃষ্টিতে দেখবেন। আপনারা যখনই সময় পাবেন অবশ্যই আসবেন, এসে কিছুক্ষণ সময় এখানে থাকবেন, কাটাবেন, আপনাদের মন দেখবেন নিজে থেকে ভালো হয়ে যাবে। বন্ধুরা, আমরা শুধু যে ভিডিওর পারপাসে আসি বা এসছি তা না, আমরা ভিডিও যখন করতাম না তখন এইসব মন্দিরগুলো না, অন্যান্য জায়গায় যেখানে যখন সুযোগ সময় হতো আমরা কিন্তু গিয়েছি। বন্ধুরা, আপনারাও আসবেন। হ্যাঁ, চলুন আপনাদেরকে দেখাই যে বিশেষ জিনিসটা আপনাদেরকে দেখাবো বলছি। একটু জানিয়ে দিই, 1876 সালের একটি বিখ্যাত গ্রন্থ স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল অফ মালদার উপরে লেখা যে বইটা বেরিয়েছিল, তাতে কিন্তু ডব্লিউ হান্টার সাহেব এখানে 5 দিনের উৎসবের কথা উল্লেখ করেছেন, যেখানে তিনি বিশেষভাবে লিখেছেন যে এই মেলাটিতে মোটামুটি পক্ষে কয়েক লক্ষ লোকের সমাবেত হতো সেই সময়তে, এবং সেই সময় একটি গণবিবাহ রীতি চালু ছিল, যেটি মহাপ্রভু চৈতন্যদেব এবং নিত্যানন্দ মহাপ্রভু, যারা সমাজের নিম্ন বর্ণের, অর্থাৎ যাদের সমাজের চোখে একেবারেই সম্মান ছিল না, তারা প্রচণ্ড অভাব অনটনের মধ্যে জীবনযাপন করতেন, তাদেরকে কিন্তু গণবিবাহের ব্যবস্থা করেছিলেন। তা হান্টার সাহেব তিনি তার স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল মালদার ওপরে লেখা যে বইটি বেরিয়েছিল সেই সময়তে কিন্তু তিনি লিখছেন যে সেই সময় কিন্তু মোটামুটি 5 দিন ধরে এই অনুষ্ঠান চলতো। প্রায় 30 লক্ষ লোকের সমাবেশ কিন্তু সেই সময় হতো এইখানে। তারপরে আস্তে আস্তে কিন্তু এই গণবিবাহ সেটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। শ্রী রামকেলি ধামের এবার আপনাদেরকে গিরিধারী জিউর মন্দিরটা দেখাবো, স্থাপিত 1981 সালে। চলুন আপনাদেরকে একটু দেখাই। চলুন আপনাদেরকে আগে গিরিধারী মূর্তিটাকে দর্শন করাই। রামকেলি ধাম গৌড়ে আমি দাঁড়িয়ে আছি, গিরিধারী মন্দিরের ওপরে মূর্তিগুলোকে আপনাদেরকে দর্শন করালাম। তা হান্টার সাহেব তো বলছেন তার গ্রন্থতে যে এখানে মোটামুটি আজকের দিনে 5 দিন ধরে অনুষ্ঠান এবং 30,000 লোকের যে সমাবেত হওয়ার ঘটনাটা তিনি তার বই তুলে ধরেছেন। আপনারা যারা বইটা আর কি সম্পর্কে জানেন না, তারা অবশ্যই একটু গুগলে সার্চ করে দেখে নিন। দ্য স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল মালদার ওপরে লেখা হান্টার সাহেবের, ডব্লিউ হান্টার। হ্যাঁ, অনেকেই তো বই লিখেছেন, তাই বইটা খুবই জনপ্রিয়, প্রচুর পুরস্কারে পুরস্কৃত। তা অবশ্যই একটু দেখবেন, এখানে অনেক তথ্য দেওয়া আছে বইগুলোতে এখানকার সম্পর্কে। তার বইগুলো এরকম টাইপেরই লেখা, তিনি ভারতবর্ষের বিভিন্ন এবং ভারতবর্ষের বাইরে বিভিন্ন বিষয়ের ওপরে, অর্থাৎ এই সমস্ত ধর্মীয় বিষয়গুলো ছাড়াও সেই সময় সমাজের বর্তমান অবস্থা কেমন ছিল, কীভাবে চলতো, এইসবের বিষয়ে বইগুলো লিখেছিলেন। তা আমি এখন গিরিধারী মন্দিরের ওপরে অবস্থান করছি। আমি আপনাদেরকে বললাম যে মহাপ্রভু কেন রামকেলিতে এসে উপস্থিত হলেন এবং রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী সম্পর্কে কয়েকটা কথা। দেখুন এখানে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। শ্রী এক শ্রী হরেকৃষ্ণ দাস মহন্ত এবং তার শিষ্যকে আমি একটু দেখাই, একবার দর্শন করুন আপনারা, আপনাদেরই ভালো হবে। পরিষ্কার করানো হচ্ছে শ্রী এক শ্রী হরেকৃষ্ণ দাস মহন্ত এবং তার শিষ্য, এনার নাম হচ্ছে কেশব রঞ্জন আচার্য। দেখুন, আপনার নাম কি? আচ্ছা, এই মন্দিরের ব্যাপারে একটু বলুন তো, এই যে গিরিধারী মন্দিরের ব্যাপারে দু এক কথা। এটা অনেক দিন আগেকার পুরাতন। হ্যাঁ, এটা রাধাকৃষ্ণের মন্দির তো ভিতরে, এবং রাধাকৃষ্ণ এটা এবার গিরিধারী রাধা যেটা রাধারঞ্জনা এইবারই প্রতিষ্ঠা হলো, এইবারই প্রতিষ্ঠা করেছেন না? আচ্ছা আচ্ছা, গিরিধারীটা কি মানে এটা শুধু বাংলাদেশ থেকে এনেছিলেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়ে এবার আচ্ছা এবার রাধাকৃষ্ণ হয়েছে 60-70 বছর আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আগে মদন মোহন ছিল, ওখান থেকে ও মদন মোহনের ওখানে ছিল, ওখান থেকে এখানে নিয়ে এসে প্রতিষ্ঠা করেছেন। এই জায়গাটার নাম কি? রামকেলি। রামকেলি না, ওই রামকেলির মধ্যেই পড়ছে। ঠিক আছে, এবার দুই মহান্তকে আপনাদেরকে দেখিয়ে দিলাম, পরিষ্কার করা হচ্ছে, কালকে বিশাল অনুষ্ঠান। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ,
গিরিধারীর যে মূর্তিটা ছিল ওটা এখন নেই, তার বদলে রাধাকৃষ্ণর মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে এখানকার সেবায়িত, সেটাই বললেন, আপনাদেরকে বললাম। হ্যাঁ, ভিতরে রাধাকৃষ্ণর মন্দির, এই সরি মূর্তিটা যেটা আছে যুগল, সেটা আপনাদেরকে দেখিয়েছি। এতটা জমি, বিশাল এলাকা নিয়ে মন্দিরটা, এতটা তো জমি পড়েই আছে, মোটামুটি 2-2.5 বিঘা তো হবেই। এই সমস্ত এই জমি জমাগুলো দান করে গিয়েছেন দুলাল চন্দ্র ঘোষ নামে এই ব্যক্তি। যেনার মূর্তিটাকে দেখালাম, এই দেখেন, দেখেন ভালো করে দেখে নেন, স্বর্গীয় দুলাল চন্দ্র ঘোষ। এই যে 2013 সালে পরলোক গমন করেন এই ব্যক্তি, ইনি দান করে গিয়েছেন। কেউ না থাকলে কি করবে, দান তো করে দিতেই হবে, ভালো জায়গায় দান করে গেছে বন্ধুরা। তুলসী মঞ্চটা খ্রিস্টীয় 12 থেকে 16 শতাব্দীর শেষ অবধি এখানে আপনাদের বাংলা ছিল, এই গৌড়ের রাজধানীটা। তারপরে আস্তে আস্তে আমাদের এই যে গোটা মালদা বলুন, এই গৌড়, পুণ্ডবর্ধন তথা পান্ডুয়া মৌর্য সাম্রাজ্যের আন্ডারে ছিল। মৌর্য সাম্রাজ্যের আন্ডারে থাকাকালীন তারপরে এটা উত্তরবঙ্গটা গুপ্ত সাম্রাজ্যের মধ্যে পড়ে গেল, এবং গুপ্ত সাম্রাজ্যটা যখন আপনার কর্ণ সুবর্ণের মধ্যে স্থলাভিষিক্ত হয়ে গেল, তখন 30 বছর তারা এখানে রাজত্ব করেছিল। ঠিক আছে, আপনাদেরকে একটু জানিয়ে দিলাম। 30 বছর রাজত্ব করার পরে এইখানে আস্তে আস্তে মোটামুটি খ্রিস্টীয় 8 থেকে 11 শতাব্দীর শেষ অবধি এরা যখন রাজত্ব করলো, তারপরে পাল বংশ এখানে ঢুকে গেল আর কি। এই গৌড়ের মধ্যে পাল বংশের অন্তর্ভুক্ত হলো এই সময়টা থেকে। পাল যথা গোপাল, ধর্মপাল, এই যে যারা ছিল পাল বংশের মধ্যে, তারা কিন্তু এখানে ঢুকে বৌদ্ধ ধর্মটাকে গোটা বাংলাতে ছড়িয়ে দিল। পাল বংশ এখানে ঢুকলো, অর্থাৎ আপনাকে একটা কথা বলি আপনাদেরকে, মানে পাল, সেন প্রভৃতি এখানে রাজত্ব করে গেছে আর কি। তা পাল বংশ এখানে ঢোকার পরে বৌদ্ধ ধর্মের বিস্তার হতে শুরু করলো, বিভিন্ন দিকে বৌদ্ধ ধর্মটা ছড়িয়ে পড়লো। গৌড়ে আধিপত্য বিস্তার করে ফেললো গোবিন্দ পালদেব। গোবিন্দ পালদেব বেশ কিছুদিন থাকার পরে তিনি কি করলেন, যে বৌদ্ধ ধর্মটাকে বিভিন্ন দিকে ছড়িয়ে দিলেন। এবার এতক্ষণ আমি ঘুরে ঘুরে বেশ কয়েকটি মন্দির আমি গৌড়ের আপনাদেরকে দেখিয়েছি। এবার গৌড়ের যেটা সব থেকে জনপ্রিয় একটা নিদর্শন, যেটি 1526 খ্রিস্টাব্দে সুলতান নাসরাত শাহ এটিকে তৈরি করেছেন। অর্থাৎ আমি আগে বলেছি যে গৌড়টা আগে ছিল মৌর্য সাম্রাজ্যের মধ্যে পড়েছিল, তারপরে এটি গুপ্ত সাম্রাজ্যের মধ্যে অর্থাৎ অন্তর্ভুক্ত হলো। তারপরে গুপ্ত সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার পরে পালদের অনুপ্রবেশ, তারপরে সেন বংশ আসার পরে তিনি গোটা হিন্দু ধর্ম, ব্রাহ্মণ ধর্ম যেটা অর্থাৎ বৈষ্ণব ধর্মটাকে চারিদিকে ছড়িয়ে দিলেন। সেন বংশের বল্লাল সেন আর কি তৃতীয়তম রাজা তিনি ছড়িয়েছিলেন, যিনি 1168 থেকে 1208 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মনে হয় রাজত্ব করেছিলেন। আমি এখন এসেছি সুলতান নাসরাত শাহ, তারপরে তো মোগল এবং এরা অনুপ্রবেশ করে। তা আমি এখন আপনাদেরকে সুলতান নাসরাত শাহের দ্বারা প্রতিষ্ঠিত 1526 খ্রিস্টাব্দে 12টি দুয়ারযুক্ত যে মসজিদ এখানকার একটি উল্লেখযোগ্য, সেটি আপনাদেরকে দেখাবো। দেখছেন 12 দুয়ারি মসজিদ, যেটি 1526 খ্রিস্টাব্দে সুলতান নাসরাত শাহ এটিকে নির্মাণ করেছেন। অর্থাৎ আমি আগেই বলেছি হুসেন শাহের আমলে রূপ গোস্বামী এবং জীব গোস্বামী নামে, এই সনাতন গোস্বামী নামে 2 ব্যক্তি মহাপ্রভুর চরণে আশ্রিত হয়ে তারা সনাতন ধর্মে দীক্ষিত হয়ে পড়লেন। এখন আমি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি সেই হুসেন শাহের আমলেরই নির্মিত, অর্থাৎ নাসরাত শাহ 1526 খ্রিস্টাব্দে এটাকে নির্মাণ করেছেন 12 দুয়ারি, অর্থাৎ এখন 11টা খোলা পাবেন মসজিদ। দেখুন আপনাদেরকে একটু দেখাই 12 দুয়ারি মসজিদ। দেখুন এটা গেট, এই গেট দিয়ে ঢুকলাম। গৌড় এসে আমি উপস্থিত হয়েছি, আপনাদেরকে 12 দুয়ারি মসজিদটা দর্শন করাচ্ছি। 1526 খ্রিস্টাব্দে সুলতান নাসরাত শাহ এটিকে নির্মাণ করেন। গৌড় এখানেও অসংখ্য ভক্তবৃন্দ এসে জড়ো হয়েছে রামকেলি মেলা উপলক্ষে। একটু দেখুন আপনারা, হিন্দু মুসলমানের মেলন তখনকার দিনে কিন্তু খুবই জনপ্রিয় ছিল। সুলতান হুসেন শাহ কিন্তু নিজে, আমি আগেই বলেছি যে তার মধ্যে কৃষ্ণ প্রেম কিন্তু ছিল। দেখুন এখানে সবাই 12 দুয়ারি মসজিদ, হিন্দু এবং মুসলিমের মেলবন্ধন না। সেই সময়ে আমি বলছি যে সময় এই যে এগুলো নির্মাণ হয় মসজিদ টসজিদ, তো হুসেন শাহের রাজত্বকাল। আমরা তো বই পড়তে তো বললাম যে শাহ নাকি রূপ গোস্বামী সনাতন গোস্বামী কৃষ্ণ ধর্মে দীক্ষিত করে মহাপ্রভুর কাছে তার সেবা করবার উদ্দেশ্যে। তা আমরা এটাকে বলি হিন্দু মুসলমানের বলা যেতেই পারে, এখানে কোনো দ্বন্দ্ব কথা না। গৌড়ের একটা উল্লেখযোগ্য নিদর্শন। ভাইরা তো খুবই ভালো, আমাদেরকে ঘুরে চ্যানেলের। আমরা কোথা থেকে এসেছিলেন? ও আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর লাগছে। এর আগেও আরো ভালো ছিল, এখন তো মানে বছর আমরা তো দাদুর সাথে সাথে আসতাম। মহাপ্রভুর কি খেতে ভালোবাসতেন বলুন? মিষ্টি প্রিয় ছিল মহাপ্রভুর? আমার না, মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু কোন মিষ্টি খেতে ভালোবাসেন? তাই এখানকার সঙ্গে জড়িয়ে আছে, বলুন দেখি আপনি কেমন। কোন মিষ্টি বলুন?
এখানকারই বিখ্যাত, আপনার তো এখানেই বাড়ি, তারপর আমি বলে দিচ্ছি, ভুল হয় আমাকে ধরে দেন। তখন তো আমরা কীর্তন করতে কি মিষ্টি খেতে ভালোবাসেন না কেন? কদম্ব কেলি কদম্বের নিচে, তারই তো নাম রসকদম্ব। এখানকার তো বিখ্যাত রসকদম্ব, প্রকৃত রসকদম্ব ভালোবাসতেন। কদম্ব পাওয়া গেলেও সেই সময় খাজা ছিল একটা জনপ্রিয়। হ্যাঁ 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 হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা। আপনার নাম? আচ্ছা, আমার চ্যানেল থেকে চ্যানেলে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। একটু দেখাই ঘুরে ঘুরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোগল পাঠান প্রভৃতি রাজত্ব করে গেছে আমাদের এই বাংলাতে গো। বাংলা থেকে প্রচুর অর্থ তারা নিয়ে কেটে পড়েছে এক সময়, ঠিক আছে। আমরা তো মুর্শিদাবাদে সেগুলো নবাবের ভিডিও করতে গিয়ে আপনাদেরকে এর আগে জানিয়েছি যে নবাবদের যে সমস্ত জিনিসগুলো ছিল আমাদের মুর্শিদাবাদে আস্তে আস্তে সবই নিয়ে চলে যায় ইংরেজরা। তা আজকে আমি এসেছিলাম রামকেলি মেলাটার সূচনাটা আপনাদেরকে দেখাবো বলে। এখানে এসে বারোদুয়ারি মসজিদটা আপনাদেরকে দেখালাম, যেটি 1526 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল আর কি। হোসেন শাহের আমলেই হিন্দু মুসলমানের এতটাই সম্পর্ক ভালো ছিল, তা তো আপনারা আমার ভিডিও থেকে জানতেই পারছেন। চলুন এবার যেটা মেন আপনাদেরকে দেখাবো বলেছি ওই জায়গাটা দেখাবো, আমাদেরকে ভালোভাবে দেখায়। রক্ষণাবেক্ষণের অভাব, দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ করা হয় না এই সমস্ত জিনিসগুলোতে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকেও সেরকম দেখাশোনা করা হয় না। তা আমি চারিপাশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ধ্বংসস্তূপের আকৃতি নিয়েছে। এবার ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবার আগে এই যে জিনিসগুলো দেখছেন, প্রতিটা দরজার ভেতর দিকে অসংখ্য ভক্তবৃন্দ এসে জড়ো হয়েছে রামকেলি মেলা উপলক্ষে। হিন্দু মুসলমানের মেলবন্ধন আমরা সহজেই দেখতে পাচ্ছি। যেহেতু সুলতান হোসেন শাহ নিজে ছিলেন কৃষ্ণ ধর্ম অবলম্বনী, তিনি অমর এবং সন্তোষকে কৃষ্ণ ধর্মে দীক্ষিত করেছিলেন, অর্থাৎ কৃষ্ণ মন্ত্র তিনি দিয়েছিলেন। তারপরে তো মহাপ্রভু তাদেরকে সনাতন ধর্মে দীক্ষিত করেন। তা চারিপাশটা আপনারা দেখুন কি ভগ্ন দশা। 1526 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হওয়া এই যে মসজিদটা, এরকম অসংখ্য জিনিস দেখার আছে এই মালদা শহরে। একদিনে দেখে শেষ করতে পারবেন না, মোটামুটি 2 দিন তো লাগবে, তাও হবে কিনা সন্দেহ। এগুলো সমস্ত ইতিহাস, যেখানেই যাবেন সেখানে ইতিহাসকে দেখতে পাবেন বন্ধুরা। ইতিহাস ছাড়া কিছুই হবে না। হাফসি বংশের সাইফুদ্দিন ফিরোজ শাহ 1486 খ্রিস্টাব্দে এই মিনারটি নির্মাণ করেন। এবার আপনাদেরকে এটা দেখায়। দেখুন, এই দেখুন কি উঁচু, দেখুন। আচ্ছা আমার তো অবস্থা কঠিন হয়ে যাচ্ছে। এই দেখুন, আচ্ছা এটা কি? মিনারটা আপনাদেরকে দেখালাম, যেটি 1486 খ্রিস্টাব্দে নির্মাণ করেন, যা 73টি সর্পিল সিঁড়ি, 62 ফুট উচ্চ মানে গভীরতা এবং 83 ফুট উঁচু 5 তলা বিল্ডিং এর সমান ফিরোজ মিনার। এটা আপনাদেরকে দেখালাম। হাফসি বংশের সুলতান এটি নির্মাণ করেন। চলুন এখন যাচ্ছি, চলেন আপনাদেরকে নিয়ে। কোথায় যাচ্ছে আমি জানি না, শুধু যাচ্ছি, শুধু টোটোতে চেপে যাচ্ছি, বুঝলেন। দাদা চালাচ্ছে, আমি বসে আছি, যাই, ঘোরা হচ্ছে, গিয়ে দেখাচ্ছি। ভালো জায়গা। 22 গজি ওয়াল, অর্থাৎ এটি উঁচু ইটের প্রাচীর বা গরুর প্রাসাদের দ্বারা ঘেরা ছিল, যাকে 22 গজি প্রাচীর বলা হয়। তা আপনাদেরকে দেখাচ্ছি। এটা মোটামুটি দ্বিতীয় মধ্যভাগ সুলতানদের প্রাইভেট কোয়ার্টারের জন্য বিখ্যাত ছিল, অনেকে বলছে। দেখুন আপনাদেরকে একটু দেখায়, এই 22 গজি ওয়ালটা একবার দেখে নেন। হাফসি বংশ তো আপনাদেরকে দেখিয়ে আসলাম, এবার 22 গজি ওয়ালটা দেখুন। এই অসাধারণ জিনিস বন্ধুরা। এখানে যত যাচ্ছি ততই মনে হচ্ছে আরো দেখি আরো দেখি। আমার তো এগুলো দেখার কথাই ছিল না। দিয়ে এখানে আমার দুজন পরিচিত থাকে আর কি, ওরা বলে চলো চলো ওগুলো দেখায়। দিয়ে এই যে যাচ্ছে, দেখো সব যাচ্ছে। আচ্ছা দেখো 22 গজি ওয়াল, সুলতানি আমলে এই যে ওয়ালটা দেখছেন আপনারা, এখানে কিন্তু ওরা থাকতো আর কি সুলতানি আমলে। এই যে আপনাদেরকে হাফসি রাজবংশটা দেখালাম, ওখানে এই যে 5 তলা বিল্ডিং বিশিষ্ট যে মিনারটা দেখালাম 1486 খ্রিস্টাব্দে। এই দেখুন বাংলা ইটের তখনকার দিনের 22 গজি ওয়াল। আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি দেখিয়েছিলাম যে একটা ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ, অর্থাৎ মুর্শিদ কুলি খাঁ যখন আমাদের বাংলাতে চলে আসলেন, ঢাকা থেকে
তার সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে দেয়ান হিসাবে তখন তারা তার বেগমদেরকে নিয়ে ছিলেন কোথায়? কেননা আমরা জানি যে নবাব সিরাজদৌল্লার মৃত্যুর 80 বছর পরে আমরা জানতাম যে এই প্যালেসটা নির্মাণ করেছে হাজারদুয়ারিতে নবাব সিরাজদৌল্লা, কিন্তু না, এটা নির্মাণ করেছে হুমায়ুন শাহ। নবাব সিরাজের যে প্রাসাদটা অ্যাকচুয়ালি সেটা আছে ভাগীরথী নদীর পশ্চিম পারে হিরাজিল প্রাসাদ, সেটা তোমাদেরকে নিয়ে একদিন আমি দেখাবো। তো সত্যিটা আজকে তোমাদের সামনে বলে দিলাম যে এটা নির্মাণ করেছে নবাব হুমায়ুন শাহ, অর্থাৎ নবাব ওয়ালাজার পুত্র নবাব হুমায়ুন শাহ 1832 থেকে 37 খ্রিস্টাব্দের মধ্যে আর কি এই প্রাসাদটা নির্মাণ করে 18 লক্ষ টাকা ব্যয় করে। বাংলায় দেখুন, মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, মধ্যযুগে মহাপ্রভু যখন আবির্ভূত হলেন তখন কিন্তু সুলতানি সাম্রাজ্য চলছে। সুলতান হোসেন শাহের কথা আমি আগেই বলেছি। তা তখন কিন্তু আমাদের সঙ্গে অর্থাৎ বৈষ্ণবদের সঙ্গে তাদের সম্পর্কটা খুবই ভালো ছিল। মুসলিম হওয়া সত্ত্বেও তারা আর কি কৃষ্ণ ভক্তিটাকে সাদর আমন্ত্রণে নিয়ে সনাতন রূপ গোস্বামীকে কৃষ্ণ ভক্তে দীক্ষিত করেছিলেন। আমরা জেনেছি তারই আমলের সমস্ত নিদর্শন দেখুন, অসাধারণ না? একটা জায়গা আপনাদেরকে দেখালাম, এখনো যেন না, মেন জিনিস আপনাদেরকে দেখানোই হয়নি বন্ধুরা। একটু ভিডিওটা বড় হবে, কেননা বারবার আসা সম্ভব না বন্ধুরা। এই দুজন আমার সঙ্গে আছে বলে আমি তাও আসছি, নইলে আমি এত জায়গা চিনি না। হ্যাঁ দেখো, দেখেছো ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ, দেখো কি ভয়াবহ পরিস্থিতি। ধ্বংসপ্রাপ্ত জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। মধ্যযুগে সমস্ত সুলতানি আমলেরই এগুলো নিদর্শন, সবই ধ্বংসপ্রাপ্ত অবস্থা। এরা দুজন আমার সঙ্গে আজকে আছে আর কি, এদের সঙ্গে ঘুরছি এবং দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। পরিস্থিতি এখনো অক্ষত অবস্থায় আছে, লাখ লাখ ইট লেগেছে এখানে। প্রতীক্ষার অবসান হলো। এবার আপনাদেরকে যে জিনিসটা বলছিলাম যে এখানে কি বলুন তো, আমরা জানি যে পিণ্ডদান কথাটা তো আমরা জানি যে এখানে পিণ্ডদান করা হয় পিতৃপুরুষে, যেটা গয়াতে হয়, অনেক জায়গাতেই হয়, কিন্তু আমাদের এই মহিলাদের পিণ্ডদানটা একমাত্র এখানে হয়, গয়েশ্বরী মন্দির যেটা রামকেলিতে অবস্থিত। তা সেটাই আপনাদেরকে দেখাবো, সেই জায়গাটা দেখাবার জন্যই আমি আর কি এসছি আপনাদেরকে। পিণ্ডদান মহিলাদের এখানে মোটামুটি সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত করা হয়। প্রচুর ভক্তবৃন্দ আসবে কালকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে এখানে ভক্তবৃন্দ এসে উপস্থিত হয়। দেখুন এখানে সীতামাতা পিণ্ডদান করে এখানে বৈতরণী নদী পার হয়ে গেছিল, বৃন্দাবন গেছিল। আচ্ছা আচ্ছা, তা এখানে মহিলাদের পিণ্ডদানের ব্যবস্থাটা হয়? হ্যাঁ হয়। এইখানে এটা দেখাবো? হ্যাঁ, ওখানে পিণ্ডদান হয়, এখানে নদী পার করা হয়। আচ্ছা আচ্ছা, ব্যাস এখানে নদী পার করা হয়। এবার পিণ্ডদানের যে জায়গাটা সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর একটা জায়গা। এখানে পিণ্ডদানটা কোথায় হয় দাদা? পিণ্ডদানটা কোথায় হয়? পিণ্ডদান, ও আচ্ছা আচ্ছা, এই দেখুন এখানে পিণ্ডদান করা হয়। জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। মহিলাদের পিণ্ডদান একমাত্র এখানেই হয়, রামকেলিতে, যার জন্য আপনাদেরকে একটু বলেছিলাম ধৈর্য ধরে থাকুন, শেষে দেখাবো। এইখানে হয়, এই যে মহিলাদের পিণ্ডদানের ব্যবস্থা, সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত। এই জ্যৈষ্ঠ সংক্রান্তি তিথিতে এখানে মহিলাদের পিণ্ডদানের ব্যবস্থা করা হয়। বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মা বোনেরা ইত্যাদি তাদের মাদের আর কি পিণ্ডগুলোকে নিয়ে এসে এখানে পুজো টুজো করে ওই যে জায়গাটা দেখালাম ওখানে দানের ব্যবস্থা করা হয়। তো আপনাদেরকে এই ভিডিওতে আমি টোটাল জিনিসটা দিয়ে দেবো আর কি, ফোন নাম্বার থেকে শুরু করে আপনারা কীভাবে যোগাযোগ করবেন আর কি। হ্যাঁ, আমি দিয়ে দেবো, আপনার গোটা ভিডিওটা অবশ্যই দেখবেন। মহিলাদের পিণ্ডদানের ব্যবস্থাটা আপনাদেরকে দেখালাম কোথায় করা হয়, কীভাবে করবেন না করবেন। দেখুন দিঘিটাকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর বাঁধানো। দেখুন
সব ভক্তবৃন্দরা মেলায় জড়সড় হতে শুরু করেছে। লাখে লাখে ভক্তবৃন্দ আসছে, দেখেন সবাই ঢুকছে, দেখুন কত লোক আস্তে আস্তে ঢুকছে, আপনাদেরকে দেখাচ্ছি। চৈতন্য মহাপ্রভুর আগমন যাত্রাকে কেন্দ্র করে মালদায় শুরু হয়েছিল রামকেলি মেলা আজ থেকে 515 থেকে 17 বছর আগে। তা এই মেলাতে তিনি যে সনাতন ধর্মটাকে কীভাবে প্রচার করেছিলেন আমার ভিডিওর মাধ্যমে আমি যতটা পেরেছি তুলে ধরেছি। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা দেখার পরে কমেন্ট করবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে দিবেন। খুব তাড়াতাড়ি আবার এই চ্যানেলে একটা এরকম টাইপের ভিডিও নিয়ে আমি হাজির হচ্ছি। ওকে, টাটা। এখন আস্তে 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 ভক্তবৃন্দরা কীভাবে জড়ো হচ্ছে দেখুন। জায়গাটা দেখছেন না, লাখ লাখ লোক ভর্তি হবে কালকে, প্রচুর ভক্তবৃন্দ আছে এই মেলাটাতে। অগ্রদ্বীপের মেলা শেষ হয়ে গেল, ঠাকুরনগরের মেলা হলো, পানিহাটি দধিচিরা উৎসব হলো, এবার রামকেলি উৎসব। চলো দেখো কিভাবে দর্শনার্থী আসছে, তুমি একবার দেখো বন্ধুরা, বুঝেছ? দেখে লাভ, যারা আসতে পারবো না তারা এগুলো তো ভিডিও থেকে দেখে নিও। এখন আমি চলেছি আমার গন্তব্যস্থলের দিকে। চলো একটু রাস্তাঘাটটা দেখে নাও, কত সুন্দর এলাকা, অসাধারণ লাগলো। চৈতন্য মহাপ্রভুর কৃপায় রূপ সনাতন রামকেলি আজ 500 থেকে 517 বছর ধরে রাখো, 550